তো আমি হাল্লাবল অনুষ্ঠানে আজকে মানে ভাবছিলাম যে আমার খুব ইচ্ছে ছিল যে দুদিন পর একটু ছুটি নেব, একটু এ রাজ্যের বাইরে যাব, মানে ওই হয় না হাওয়া বদল করবার জন্য এই দুটো দিন ছুটি নিয়ে একটু হাওয়া বদল করে আসব। মানে আমি তো ভাবছি যে যদি যাই, মানে আমার তো বড় প্রশ্নের জায়গা লাগছে যে আমি ঢুকতে পারবো তো আমার পশ্চিমবাংলায়? আমি 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 খুব ভীত এবং সন্ত্রস্ত। বলছেন নাকি 4 দিনের মধ্যে বাংলাদেশ এই শহর নাকি দখল করে নেবে। আমি আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি 4 দিনের মধ্যে যদি দখল করে নেয় আমি কি করব? আমি কোথায় যাব? আমি জানি না। মানে আমার কি ভিসা লাগবে প্রবেশ করতে? আমি ভয়ে কাঁপছি। মানে আমি হাসছি, এটা শুনে আমি কি বলবো ভাই বুঝে উঠতে পারছি না। 4 দিন তাও আবার, মানে আমার তো এমনিতে একদিকে ভয় লাগছিল যখন বলছিলেন, এই কথা শুনছিলাম এবং থরহরি কম্প অবস্থা। বলে কি, আরে বলে কি 4 দিন মাত্র? মানে আমি যদি এখন একটু আজকে কি বার? আজকে শনিবার, তারপরে রবিবার, মানে শনিবার দিন বলেছিলেন, আজকে রবিবার, অলরেডি 2 দিন পেরিয়ে গিয়েছে। আর মাত্র 2 দিন, হাতে আর মাত্র 2 দিন। আর এই 2 দিনের মধ্যে যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল ভয়ঙ্কর অবস্থা। হাসবো, আমি কি হাসবো? আমি বুঝে উঠতে পারছি না। মানে একটা দেশ, যে দেশে সংখ্যালঘুরা নিপীড়িত, ভারত বলছে সে দেশের হিন্দুদের এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজকের বাইরে একটা কথা বলা হয়নি। একে একে ক্রমাগত পরিস্থিতি সেখানে খারাপ হয়েছে। আজকে ভারত বা আমার দেশ যখন এইটুকুনি জায়গা, একটা অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান মুখ মোহাম্মদ ইউনূস, যাকে আমরা চিনি, তার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া এবং তার সম্বন্ধে আমরা অবগত, একজন এত বড় অর্থনীতিবিদ, আজকে তিনি শান্তির বার্তা দিচ্ছেন আমরা শুনছি। তৎসত্ত্বেও সে দেশের সংবাদ মাধ্যম কোথায়? সে দেশের সংবাদ মাধ্যম আজকে একে একে সংখ্যালঘুদের যেভাবে নিপীড়ন, যেভাবে অত্যাচার কোথায় দেখাচ্ছে? কোথায়? আমি প্রশ্ন রাখছি এখান থেকে। এবং এটাও প্রশ্ন, যখন ভারত সরকার এই জায়গা থেকে নিরাপত্তা নিশ্চিত করবার জন্য বার্তা পাঠালো, স্বয়ংক্রিয় হবার জন্য বার্তা পাঠালো, তারপর থেকেই আবহ। আজকে দাঁড়িয়ে আমি অবাক হচ্ছি, আমি আবারও বলছি ভয় পাচ্ছি, ভয়। এবং আমি হাসছি যে আমার দেশ থেকে, মানে আমি যদি পাওয়ার ফিগার ধরি, মানে আমার দেশ কোথায় কোন সংখ্যায় বিরাজ করছে প্রধান দেশগুলির মধ্যে, আর কোথায় বাংলাদেশ সামরিক বস্ত্র বা সমর সজ্জায়, প্রতিরক্ষায়। আজকে একটা দেশ, সেই দেশের কিছু উগ্রমৌলবাদ বা উগ্রমৌলবাদী, তাদের তরফ থেকে এই বার্তা, আবার এর মধ্যে ইনক্লুডেড প্রাক্তন সেনা কর্তা, আমি জানি না তাদের বয়স, আমি ধরে নিই 60, মানে তারা মুক্তিযুদ্ধের কোন আন্দোলন করেছেন কিনা, সামিল হয়েছেন কিনা জানি না, তারা এত বড় বড় কথা বলছেন। কি ফায়দা নেবার চেষ্টা? মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের ধার ঘেঁষতে চাওয়া, মানে একটু ফায়দা পাই যাতে, তাই কি ধরনের বার্তা? আমি ছোট্ট রিপ্লাই দেব এই অনুষ্ঠান থেকে, ছোট্ট রিপ্লাই। আমার রিপ্লাই হবে আমাদের কি কি আছে। অনেকবার বলেছি, মুখ ব্যথা হয়ে গেছে, শুধু ছোট্ট একটু জানিয়ে রাখি, আমার এই সিএনএর হাল্লাবল অনুষ্ঠান থেকে তারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আমি জানি দেখছেন, তাদের কাছে এই উত্তর অন্ততপক্ষে অনেক। একটু দেখে নিন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়, আমি একটু তুলে ধরবো তার মাধ্যমে যে আমাদের কি কি রয়েছে। তার আগে একটুখানি দেখাই, দেখুন সুখোই 57 ফিফথ জেনারেশন। চলুন একটু দেখাই, এটা কিন্তু বম্বার প্লেন,
এবং এই বম্বার প্লেন, আপনার আওয়াজটাও শুনুন একটু। হোয়াইট সোয়ান বম্বার প্লেন উড়ে যাওয়াটা দেখছেন তো? যাই হোক, একটু দেখাই আরো। এই দেখুন, তারা বলেছেন যে কোনো পথেই নাকি তারা প্রস্তুত। তো এই দেখুন, একটা পথ দেখাচ্ছি আপনাদেরকে, জলপথ, জলসীমানা, MH-60 রোমিও হেলিকপ্টার। আর এবার তো ঘুম উড়ে যেতে পারে। হ্যাঁ, দেখেছেন শেপটা? দেখুন শেপটা, দেখুন। রাফাল, রাফাল নামটা নিশ্চয়ই শোনা শোনা লাগছে। এবার দেখে নিন চোখে। চলুন, আমি তো এগুলো দেখালাম, আছে আরো আছে। এত দেখালে পরে মানে আমি আমার নিজের দেশের সুরক্ষা তো আর আমি বিস্তারিত বলবো না। আপনাদের সুরক্ষার অনেক ব্লুপ্রিন্ট আমাদের হাতে আছে। আর এবার দেখাই কি আসছে, কি আসছে আগামী সময়টার জন্য। তো দেখবো, দেখুন। অ্যাডমিরাল নৌবাহিনীর প্রধান দীনেশ কে ত্রিবেদী তিনি নির্দিষ্টভাবে সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে ভারত 26টা অর্থাৎ 2 স্কোয়াড্রন রাফায়েল তারা আমরা পেতে চলেছি। কারণ গত মাসেই এনএসএ অজিত ডোভাল ফ্রান্সে গেছিলেন এবং ফেব্রুয়ারিতে সম্ভবত প্রধানমন্ত্রী আবার যাবেন এবং আগামী মাসেই আমাদের সঙ্গে ফ্রান্সের চুক্তি হতে চলেছে। মোটামুটি এই যে রাফায়েল যেটা আমরা পাচ্ছি, রাফায়েল এম, অর্থাৎ এটাকে নেভি এয়ার জেট বলা হয়, এই রাফায়েল এম আমরা নির্দিষ্টভাবে নিয়ে নিচ্ছি এবং এই রাফায়েল এমের মধ্যে থাকছে নির্দিষ্টভাবে অ্যান্টি রেডিয়েশন মিসাইল এবং বিয়ন্ড ভিজুয়াল যে রেঞ্জ সেই মিসাইল গাইড সব থাকছে এবং অত্যাধুনিক এই রাফায়েল আমরা 26টা পাবো, যেটা আমাদের নৌবাহিনীতে মোতায়েন করা হবে এবং বঙ্গোপসাগরে আইএনএস বিক্রান্ত বা বিক্রমাদিত্যে আমাদের এটা আপাতত ইনস্টল করার চিন্তাভাবনা রয়েছে। এই বিপুল পরিমাণ সমরাস্ত্র আমাদের হাতে আসছে। একই সঙ্গে তোমাকে বলে রাখবো যে ফ্রান্সের থেকে আমরা স্করপিয়ন ক্যাটাগরির যে সাবমেরিন, সেই সাবমেরিন ভারতের হাতে আসতে চলেছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় এবার কি সুখোই, অর্থাৎ এই যে নির্দিষ্টভাবে আমরা বলে থাকি যে স্ট্রেলথ প্রযুক্তির, এই স্ট্রেলথ প্রযুক্তির যে 5th জেনারেশনের সুখোই 57 তা কি গেম চেঞ্জার হতে চলেছে ভারতের জন্য। কারণ আমরা যেটা খবর গতকালই নির্দিষ্টভাবে দেখিয়েছিলাম যে আমরা সুখোই 57 রাশিয়ার থেকে আমরা পেতে চলেছি এবং তার ডিল এর মধ্যেই হবে। কারণ এই 10ই ডিসেম্বরের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মস্কো যাচ্ছেন, সেখানে তিনি একাধিক চুক্তি করবেন বলে আগাম খবর রয়েছে বিভিন্ন সূত্র মারফত। এ তো গেল ছবি, এ তো গেল বিবরণ, ভবিষ্যৎ। মানে আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই আরো আপনাদেরকে বুঝতে আরেকটু সুবিধা হবে, তাদের বুঝতে সুবিধা হবে যারা এত বড় বড় কথা বলছে। ছোট্ট এক্সাম্পল বলছি, ভারতে 606টি ফাইটার জেট হলে বাংলাদেশে মোট 44। আর আমি একটুখানি প্রতিরক্ষা খাতে বরাদ্দটা বলে দিই। আমাদের কয়েকদিন আগেই নির্মলা সীতারামন অর্থমন্ত্রী তিনি তার 2024-25 অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে যে বরাদ্দটা করেছেন সেই বরাদ্দ হচ্ছে 6,21,000 কোটি টাকা। আর 2024-25 অর্থবর্ষে বাংলাদেশ তাদের প্রতিরক্ষা খাতে বরাদ্দ কত বলুন তো? 42,014 কোটি। এই দুটো ছোট এক্সাম্পল দিলে যথেষ্ট, মানে যথেষ্ট। আর তার পাশে আপনারা দেখছেন এই মুহূর্তে আমি দেখাচ্ছি স্ক্রিনের এই প্রান্তে সামরিক শক্তি, তার ঝলকগুলো দেখে নিন, দেখতে থাকুন। আমি কি বলবো, হাসি পাচ্ছে, মানে আমি কি শোনাবো? প্রচন্ড হাসি পাচ্ছে, বিশ্বাস করুন। মানে এত হাসি পাচ্ছে, মানে আমি সোশ্যাল মিডিয়া খুলছি যখন লোকে বলছেন আমি যদি ঘুরতে যাই আমি আসতে পারবো, বিশেষজ্ঞদের পরামর্শ চাই। পশ্চিমবঙ্গে আবার ভিসা জারি হয়ে যাবে না তো 4 দিনের মধ্যে নাকি মানে কলকাতা দখল করে বাংলা বিহার উড়িষ্যা। এটা শোনাই আপনাদেরকে, কি বক্তব্য বাইরি ভয়ঙ্কর। শুনুন। বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাবার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি।
আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। বলছি এখানে যে আজ আবার পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি, সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। এ প্রসঙ্গে চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন না। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, 7 সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব। বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব। প্রয়োজন হলে আল্লাহর কসম খেয়ে বলছি, ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারে শেষ হয়ে যাবে। আমাদের যে বর্ডারের মধ্যে আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ার ভাই বোনেরা আছে, ভাই বাদি দাও, যে মায়েরা আছে, মায়েদের টেডার গায়ে তো তোমরা শেষ হয়ে যাবে। বাংলাদেশের সাথে কোনো পায়তারা করতে এসো না। তোমরা এক কোপে পাড়া বলি করো, আর আমরা বোতা দাও দিয়ে গলা চিরিস্তত করে দেব। আমার হাসি পাইতাছে, ভাবতে পারেন। মানে আমি এই কথাগুলো শুনছি যখন, আমাকে এই ভাষায় বলতে হচ্ছে আমি যথেষ্ট সম্মান করি যে কোনো দেশ, যে কোনো দেশের সেনাবাহিনী, তাদের প্রত্যেককে সম্মান করি। আমি আবারও বলছি, আজকে এই সম্মান ভ্রুলুণ্ঠিত হচ্ছে কিছু উগ্র মৌলবাদ। আর এই উগ্র মৌলবাদের সঙ্গে যখন সেনা প্রাক্তনী হোক তিনি, যখন এটা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এবং তাদের এই কথা, সেই কথা যখন উগ্রভাবে আমার ভারত, আমার দেশকে খাটো করে, ছোট করে, পতাকা সেটাকে পায়ের তলায় দিয়ে মারিয়ে ফেলে, আজকে সেই দেশের, সেই সেনাবাহিনীর প্রতি অসম্মানের জায়গাটা তৈরি করেন যারা, তাদের জন্য আমার হয়তো এই ভাষা বেরোচ্ছে। আমি জানি না আপনারা কি বলবেন। আজকে খুব ইন্টারেস্টিং হতে চলেছে হাল্লা বল, কারণ আমরা এই হাল্লা বল অনুষ্ঠানে এক এক করে এরকম মন্তব্য শোনাবো। আমিও হাসবো, আপনিও হাসবেন। কিন্তু আজকে খুব ইন্টারেস্টিং যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে অন্যতম আমি পরিচয় করাই। আমাদের সঙ্গে রয়েছেন আজ দূরাভাষ থেকে MKM শরীফুল ইসলাম খান, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। তিনি বাংলাদেশ থেকে রয়েছেন। স্যার, অসংখ্য স্বাগত জানাই, আপনি এই অনুষ্ঠানে যোগদান করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন ভগবত প্রবক্তা নব্বল কিশোর গোস্বামী। মহারাজ, অসংখ্য স্বাগত অনুষ্ঠানে যোগদানের জন্য। আমাদের সঙ্গে যারা রয়েছেন এর মধ্যে খুব তাৎপর্যপূর্ণ ক্যাপ্টেন অবলেন্দু রায় চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, স্যারকে স্বাগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবাশিস ধর, আমাদের সঙ্গে রয়েছেন অনিন্দ্য সিংহ রায়, রাজনৈতিক নেতা। দুজনকে অসংখ্য স্বাগত স্যার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি ডেফিনেটলি শরীফুল সাহেবের কাছে আসব। অনেক প্রশ্ন জমেছে স্যার, আপনাকে করব, কারণ যে অবস্থা দেখতে পাচ্ছি আমরা, যে ধরনের উগ্র মৌলবাদীদের মাধ্যমে যে ধরনের বার্তা শুনতে পাচ্ছি আমরা, দু দেশের যে মৈত্রী, দু দেশের যে সম্পর্ক, আজকে শেখ হাসিনার পদত্যাগ করানো এবং তারপর যিনি অন্তর্বর্তী সরকার হিসেবে তার মুখকে আমরা চিনি আজকে, তারপরেও একের পর এক, আপনি একজন সাংবাদিকও, এবং আপনার কাছে আমার অনেক বড় প্রশ্ন যে কোথায় সংবাদ মাধ্যম বাংলাদেশের হিন্দুদের ওপর বা সংখ্যালঘুদের ওপর অ্যাটাক, অত্যাচার কোথায় দেখাচ্ছে? আমি আসবো স্যার, আপনার কাছেই প্রশ্ন নিয়ে আসবো। তার আগে দ্রুত একটা বিরতি নিচ্ছি আমি। বিরতির পর ঠিক এই জায়গাতেই প্রশ্ন রাখবো। ততক্ষণ আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। পর আমি একদম সময় নষ্ট করব না।
আমাদের সঙ্গে এম শরীফুল ইসলাম খান, তিনি রয়েছেন বাংলাদেশ থেকে, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। সরাসরি তার কাছে প্রশ্ন। স্যার, আপনি তো শুনলেন সবটাই। আমার প্রশ্ন, এরা কারা? মানে আমি ধরে নিলাম এরা উগ্র মৌলবাদ বা উগ্র মৌলবাদী, তাদের এ ধরনের মন্তব্য হতে পারে, শিক্ষার লেশ মাত্র নেই। কিন্তু একজন প্রাক্তন সেনাকর্তা যখন এ ধরনের মন্তব্য করেন, তখন আমার খুব জানতে ইচ্ছে করছে যে কেন এই মন্তব্য। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই কলকাতা নিউজকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এখানে বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আপনার প্রথমত আমার হাসি পাচ্ছিল আপনার হাসি দেখে। তবে যাই হোক, আমাদের বিজয়ের মাস ডিসেম্বরের মাস, 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করেছিলাম 1971 সালে। তো আমাদের এই স্বাধীনতার পেছনে যে গল্প, সেটা হচ্ছে যে আপনার ভারতের সেনাদের এবং তৎকালীন ভারত সরকারের যে ভূমিকা ছিল বাংলাদেশের স্বাধীনতার পিছনে, এটা অস্বীকার করার কোনো জো নেই। কিন্তু কথা হচ্ছে যে বিগত প্রায় 54 বছর আমাদের দেশ স্বাধীনতা লাভ করার পরেও আমরা এখনো কিছু কিছু জায়গায় পরাধীন আছি। আমি একটু আমার কথাগুলো একটু সবাই মন দিয়ে শুনবেন। সবার প্রতি আমি সম্মান রেখে বলছি যে বাংলাদেশের স্বাধীনতার পেছনে যে দলটা ভূমিকা রেখেছিল, বাংলাদেশ আওয়ামী লীগ, এটা আসলে ছিল পাকিস্তানের একটা দল, মুসলিম লীগ। এই মুসলিম লীগের থার্ড ভার্সন হচ্ছেন আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের যে লাস্ট পতিত স্বৈরাচার ফেসিবাদী সরকারের শেখ হাসিনা, যিনি কয়েক হাজার মানুষকে হত্যা করে ভারতে পালিয়ে গেছেন, এবং এর মধ্যে বেশ কিছু হিন্দু আছেন। তৎকালীন এই যে আন্দোলনটা ছিল, এটা ছিল একটা জাতির আন্দোলন। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সম্মিলিতভাবে এই আন্দোলনের শরিক হয়েছিল। এবং এই 15 বছর 17 বছর একটা স্যার, এই আন্দোলনে এত মৃত্যুর জায়গাও এসছে, এবং স্যার এই আন্দোলনে ভারতীয় সেনা, তৎকালীন কংগ্রেস, ইন্দিরা গান্ধী, তার অবদান, সেগুলো সম্বন্ধে তো আমরা জানি। আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি ইন্দিরা গান্ধীকে। এবং আপনি হয়তো ভুলে যাবেন না, আমরা একসময় ভারতের অধীনে ছিলাম, একটা দেশ ছিল আমাদের। আমরা এখনো নেতাজি সুভাষচন্দ্র বসুকে মানি, তার জন্ম উৎসব পালন করি। আমরা বিশ্বাস করি যদি নেতাজি থাকতো তাহলে হয়তো একটা বাংলা ভাষাভাষীদের একটা আলাদা রাষ্ট্র হতো আমাদের। আমরা কখনোই পাকিস্তানের সঙ্গে যেতে চাইনি। তৎকালীন যারা ছিল এই দেশভাগের সময় 47 সালে আমাদেরকে বাংলা ভাষাভাষীদের আলাদা একটা রাষ্ট্র না দিয়ে আমাদের জোর করে পাকিস্তানের সঙ্গে অ্যাড করা হয়েছিল। এবং 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমার কথা হচ্ছে, আমরা কেন ভারতের সঙ্গে যুদ্ধ করব? আপনারা যে যুদ্ধের কথা বলছেন, আমরা ভারতের সঙ্গে যুদ্ধ করবো, আমরা তো মায়ানমারের সঙ্গে যুদ্ধ করতে পারতাম, করিনি। আমরা এই যে আওয়ামী লীগ সরকার, যে ফেসিবাদী সরকারের শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে, তারা গত 15 বছরে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে। তারা তাদের অর্থ, তাদের লোকজন দিয়ে বাংলাদেশে হিন্দুদের বাড়িতে আগুন দিচ্ছে, মন্দির ভাঙচুর করছে, এবং তাদের লোকজন দিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি করছে। আমাকে একটুখানি স্যার বলতে পারবেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন হিন্দু নিপীড়নের ছবি, সংখ্যালঘু নিপীড়নের ছবি? আমি আপনাকে বলি, একটা চিত্র বলি। বাংলাদেশের প্রধান বিচারপতি মিস্টার সুরেন্দ্র কুমার সিনহা, বাংলাদেশের প্রধান বিচারপতি, তাকে যেভাবে ঘাট চেপে নামিয়েছে এবং দেশান্তরী করেছে, তখন আমরা ভারতের কোনো প্রতিবাদ শুনতে পাইনি। তাহলে আজকে আমাকে বলুন, এই ছবিটা কেন? আজকেও তো মোহাম্মদ ইউনূসের মতন অন্তর্বর্তী সরকার এসছে, তা তিনি শান্তির বার্তা দিচ্ছেন, অথচ এই ছবি সনাতনীদের উপর একাভাবে মানে লাগাতার টার্গেট, এবং বেশিরভাগই সেখানে সংখ্যালঘু হিন্দু। আপনারা যদি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কিনা তার জন্য প্রথমত আপনাকে বাংলাদেশে আসতে হবে। আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা বাংলাদেশে আসুন, দেখুন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন। স্যার, আমাকে এই ছবিগুলোর মানে বলে দিন, আমি একে একে স্ক্রিনে দেখাই। চিন্ময় কৃষ্ণ প্রভু তো আপনি তো চিনেছেন, আপনি তো জানেন স্যার। না না, আপনি একটুখানি দেখুন স্যার, এই দেখুন এই ছবিটা একটু দেখুন। আমি একটু আপনাকে থামালাম। রাজশাহীতে হিন্দুদের সম্পত্তি দখল হচ্ছে, দেখুন। কয়েকদিন আগেই একজন হিন্দুত্ববাদ, তার প্রচারক, তাকে, তার স্ত্রীকে হত্যা করা, মারধর করা, একে একে ছবি। এর মধ্যে এই ছবিটা দেখুন একবার, কি ভয়ঙ্কর ছবি। এই দেখুন মন্দির ভাঙচুরের ছবি। এগুলো কখনের, এগুলো কবেকার? আন্তর্জাতিক যে মিডিয়াগুলো আছে, আপনি ভারত ছাড়া, বাংলাদেশ ছাড়া বাকি দেশের আমাকে এইটুকুনি বলে দিন যে এই ছবিগুলো যে আমরা দেখাচ্ছি স্ক্রিনে, এগুলো কি তাহলে মিথ্যে?
এগুলো বাংলাদেশের সংবাদ মাধ্যমে কেন আপনি প্রচার হচ্ছে না? আপনি আমাকে দেখুন এইটুকুনি বলে দিন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, মারধর, বাড়িঘরে লুটপাট, এই যে খবরগুলো আসছে এগুলো কোথায় বাংলাদেশের সংবাদ মাধ্যমে? আমার কথা শুনেন না শুনে হ্যাঁ, আমি আপনাদের এই শুনবো। শোতে বাংলাদেশের অনেক সংখ্যালঘু আছে, আপনারা বাংলাদেশের একজন সংখ্যালঘুকে এই টকশোতে আনুন। বাংলাদেশের অনেক হিন্দু সম্প্রদায়ের অনেক নেতৃবৃন্দ আছে, ব্যবসায়ী আছে, সাংবাদিক আছে, আমরা আপনাদের নাম ঠিকানা দিচ্ছি, আপনারা তাদের সঙ্গে কথা বলুন। স্যার, আমি আওয়ামী বনাম বিএনপির কথা জানতে চাই না, আমি জানতে চাই সে দেশে ঘটছে যে ঘটনা, আপনি একজন সাংবাদিক হিসেবে কি বলবেন? যার ঘটনা আমরা দেখতে পাচ্ছি, দেখাতে পারছি, বাংলাদেশের সংবাদ মাধ্যম এটা কেন দেখাচ্ছে না? নিছকই খুব খুব একটা বিচ্ছিন্ন ঘটনা। আপনার কোনটা বাংলাদেশে বিচ্ছিন্ন? দেখুন কোনটা বিচ্ছিন্ন আপনি- ঘটনা স্যার বলছেন? এই যে হিন্দুদের হিন্দু উপর আক্রমণ সংখ্যালঘু বিচ্ছিন্ন যে ঘটনা? কথা আপনি বলছেন, আপনারা যেভাবে নিজেরাই যুদ্ধ ঘোষণা করছেন, একা একা যুদ্ধ করছেন, বাংলাদেশ উস্কে দিচ্ছেন যুদ্ধে, আমরা তো যুদ্ধে যাব না। বাংলাদেশ, আপনারা বলছেন বাংলাদেশ যুদ্ধের জন্য প্রস্তুত, বাংলাদেশ বিভিন্ন দেশ থেকে যুদ্ধের সরঞ্জাম এনে ভারতের সঙ্গে যুদ্ধ করতে আমরা যাবে। বলছি না, বিষয়টা সম্পূর্ণ বাংলাদেশের আসলে বাংলাদেশের এমন মানুষজন কোনো বলছেন, প্ল্যান নেই। বিশেষ করে এই উগ্র মৌলবাদ মন্তব্য যেগুলো আসছে, তারা নাকি হ্যাঁ, প্রস্তুত। আমি আপনার সঙ্গে একমত। আর হিন্দুদের উপর মৌলবাদী আক্রমণ সম্প্রদায় আপনারা ছিল, আপনি এখনো বলছেন আছে, যে একেবারে বিচ্ছিন্ন এখনো আছে। ঘটনা। যাই হোক, ঠিক আছে স্যার, আমি এখনো আসবো আছে। আসবো মৌলবাদীরা আসবো এখনো উপরে, অনেক এখনো উত্তর আছে, দেবেন কিন্তু আপনাকে। তার জন্য আপনি এই বিচ্ছিন্ন সামগ্রিকভাবে ঘটনা একটা বলছেন, রাষ্ট্র- জিনিস অ্যাড করিয়ে দিই, তারপর আমি আপনার কাছে আসবো। যখন শরীফুল সাহেব বলছেন বিচ্ছিন্ন ঘটনা, আজকের ছবিটা একটু দেখা, ইনফ্যাক্ট আমি চালাতে বলবো, এটা মন্দিরে হামলার ঘটনা। এবং তারপর দেখুন পরিদর্শন হচ্ছে, সনাতনীদের মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হয় গতকাল। পরিদর্শনে বিএনপি নেতৃত্ব তারা গিয়েছেন, বিএনপি নেতৃত্ব। এবং সব থেকে বড় বিষয়, সেখানকার থানার ওসি পর্যন্ত গিয়েছেন। আমি শুধু একটা বিষয় জানতে চাই, যখন এই ছবিগুলো রয়েছে সামনে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এগুলো মিথ্যে, আমি এইটুকুনি জানতে চাই। আমাকে শুধু এইটুকুনি উত্তর দিন প্লিজ। শরীফুল সাহেবের থেকে উত্তর চাইবো। ৭১-এর সেই মুক্তিযুদ্ধের কথা স্মরণ করাচ্ছিলেন আমাদেরকে, এবং সেখানে কার কি অবদান সেই দেশের, আমাদের ভারতের অবদান কোথায়, কোন জায়গায়, সেটা সম্বন্ধে আমি অবগত, আমরা জানি প্রত্যেক। কিন্তু আমি একটা বিষয় যেটা আমি বারবার দেখছি, শরীফুল সাহেব এড়িয়েই যাচ্ছেন পুরোটা, সেখানকার প্রাক্তন সেনাকর্তার বক্তব্য বা যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেগুলো নাকি বিচ্ছিন্ন। আমি জানি না, মহারাজ বলছিলেন অনেকগুলো বিষয়, তো তার পাল্টা রিপ্লাই তিনি দিচ্ছিলেন, কিন্তু আমি যে ছবিগুলো দেখাচ্ছি, ইনফ্যাক্ট এই মুহূর্তে দাঁড়িয়েও যে বক্তব্যটা শোনাবো, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবার, এটা কে বলছেন? দেখুন, কেউ ননার দাবি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তার এই মন্তব্য হঠাৎ করে কেন, কি বলছেনই বা তিনি, এটা শোনাই আপনাদের, শুনুন। পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে, প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে। তাদের ঔদ্ধত্য এমন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। এই পরিমাণ তাদের ঔদ্ধত্য গেছে। তো আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করব, আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে, আমরা ওইটার জন্য দাবি করছি। এই সমস্ত ফাঁপা এবং ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না। শরীফুল সাহেবের কাছে যাবো। শরীফুল সাহেব, কেন, মানে এটা কি ধরনের বক্তব্য, এই বক্তব্য উনি একটা কেন? কথার কথা বলেছেন, উনি একটা কথা, আপনারা যে মিডিয়াতে যেভাবে বলা হয় যে চট্টগ্রাম, কক্সবাজার ভারতের দখলে নেওয়া উচিত বা ভারত নিয়ে নিবে, এবং কখন? কে বললো একটু বলুন মিডিয়াতে বলা আমাদেরকে। হচ্ছে, জি আমি এটা আমাকে কে বলার বলেছে, সুযোগ দিন। আমরা জানতে চাই। জি আপনাদের বিভিন্ন মিডিয়ায় আপনার কাছে ভিডিও, আমাকে একবার যখন বলছেন অভিযোগ করে, তখন আপনাকে তো সত্যতাটা প্রকাশ করাতে হবে। কোন প্রমিনেন্ট, আমি যা দেখাচ্ছি, অডিও ভিজুয়ালি দেখাচ্ছি। মহারাজ আসছি, আসছি। শরীফুল সাহেবের কথা শুনে নিয়ে বলুন। চাপে রাখবো। আমি আপনাকে বলছি যে ঘটনাটা হচ্ছে, আমাদের এই যে আপনারা এটা ওই কোন মিডিয়া, ওই যে ছেলেটা পাগল, ওই ছেলেটার নাম কি, আর বাংলা ময়ূর,
আচ্ছা ঠিক আছে, সংবাদ মাধ্যম আপনি যে নাম বলছেন, যে সংবাদ মাধ্যমই হোক, হ্যাঁ, আপনার বাংলাদেশের আমাকে চট্টগ্রামকে নিয়ে কথা পুষ্টি বলছে করতে হবে তো। শুভেন্দু অধিকারী, আপনার বিজেপি নেতা শুভেন্দু আমার অধিকারী দেশের থেকে এরকম কোন রকম মন্তব্য গিয়েছে? আগরতলায় আমাদের পতাকা পায়ে মারানো এবং বাংলাদেশের আপনাদের কি বলছেন? আপনাদের ইউনিভার্সিটিতে আমাদের ভারতের পতাকা মারিয়ে গেছে। কি বলছেন? আমাদের আমি একটু ছবি দেখাই। মারিয়ে দিয়ে গেছে আপনাদের বাংলাদেশের দাঁড়া। উগ্রবাদী সৈনিকরা। Exactly. আপনি কথা বলছেন। এগুলো বাংলাদেশের যে বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের নেতা কর্মীরা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা এবং এটা ফুল স্ক্রিনে দেখাবো। শরীফুল সাহেব এই ছবিটা দেখুন তো, এই ছবিটা দেখুন তো, এই ছবিটা দেখুন প্লিজ, দেখুন যে ছবিটা দেখাবো এবার। কি মানে কি বলবো আমি? এই ছবি কোথাকার শরীফুল সাহেব? এই ছবি এই যে ঘটনাগুলো এরা কারা করছে, এই ঘটনাগুলো কারা করছে, এই ঘটনাগুলো আপনার লাগাতার শেখ হাসিনা ভারত থেকে আজকে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে লন্ডনে। আরে আপনারা রাষ্ট্রীয় আপনারা শেখ হাসিনাকে নিয়ে অত্যন্ত উদ্গ্রীব। আপনার দেশে আমার জাতীয় পতাকা পায়ের নিচে, এরা কারা? বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করে যাচ্ছে, মন্দির ভাঙছে এবং সেই দোষ চাপাচ্ছে সরকারের গায়ে। আমাদের আমার কাছে অডিও ভিজুয়াল মিডিয়ায় আমি প্রত্যেকটা ছবি দেখাচ্ছি এবং মুখের কথাও শোনাচ্ছি, প্রত্যেকটা বিষয় জানিয়ে দিচ্ছি। আজকে তারপরেও সেখানে অন্তর্বর্তী সরকার থাকবার পরেও নিশ্চুপ, কোন রকম মন্তব্য নেই। তাহলে সরকার, অন্তর্বর্তী সরকারের কি দরকার? গায়ে ঘর বাড়ি আগুন দিচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, আইন আশ্রয় নেওয়া হচ্ছে। কাকে অ্যারেস্ট করা হয়েছে? তাদেরকে অলরেডি গ্রেফতার করা হয়েছে। কাকে অ্যারেস্ট করছেন আপনি তাহলে আমাদেরকে বলুন, যাদের বক্তব্য আপনি কি চেনেন কি চেনেন না, আর এদেরকে কবে অ্যারেস্ট করা হবে? আমরা বাংলাদেশ, ভারতের প্রত্যেকটা মিডিয়া, আমাকে বাংলাদেশের কোনো মিডিয়া ভারতে চলে না, সেহেতু আপনারা আমাদের খবর রাখতে পারেন। এরা কারা? এদের কেন অ্যারেস্ট নেই? জানে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারত উন্মুক্ত করে দেয় এবং আমাদের এই যে কয়েকটি ঘটনার মাধ্যমে আপনারা বলতে পারেন না আমরা যুদ্ধে যাব, ভারত আমাদের সঙ্গে যুদ্ধ করবে, বাংলাদেশ যুদ্ধ জড়াবে। আমাদের তেমন কোনো অভিলাষ ইচ্ছে নেই। আমরা ভারতের সবচেয়ে কাছের বন্ধু বাংলাদেশ। ইচ্ছে? আরে ইচ্ছের তো পরের কথা। সবচেয়ে কাছের বন্ধু। চলো ঠিক আছে, ক্যাপ্টেন অমলেন্দু রায়চৌধুরী রয়েছেন, একটু শুনবো। অবসরপ্রাপ্ত সেনাকর্তা স্যারের কাছে আসবো। স্যার, এই তো বক্তব্য শুনছি আমরা। ধন্যবাদ শরীফুল সাহেব, আপনার কথাগুলো আমি শুনলাম। শোনার পর আমার কতগুলো কথা মানে প্রশ্ন মনে জেগেছে, যেগুলো আমি আপনাকে করছি। কারণ আপনি একজন সাংবাদিক, আপনি নিশ্চয়ই আপনার দেশ সম্বন্ধে অনেক বেশি ওয়াকিবহাল এবং বাংলাদেশ বলে আমাদের প্রত্যেকের, আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকেরই মনে একটা অন্তরঙ্গভাবে জড়িত, এই জন্য যেহেতু আমরা বাঙালি, সেই জন্য বাংলাদেশ যেদিন স্বাধীন হয়েছিল আমরা সবাই খুব খুশি হয়েছিলাম। এবং আমি এও আপনাকে বলি, 71 অপারেশনে আমি ছিলাম, ওয়েস্টার্ন ফ্রন্টেই ছিলাম এবং বঙ্গবন্ধুর যে অবদান সে বিষয়ে আপনাদের যদি বিন্দুমাত্র কোনো কারুর যদি প্রশ্ন করে, তাহলে তাদের, আমি খারাপ ভাষায় ইউজ করব না, তাদের মধ্যে কোনো মানে মানবতা নেই, এইটুকু বলেই আমি ছেড়ে দিচ্ছি। এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হয়তো এটা নয়, এইটুকুই আমি বললাম। দ্বিতীয় কথা হলো, আপনারা বলছেন কত লোক মারা গেছে এবং শেখ হাসিনা মেরে গেছেন, এ বিষয়ে আপনাদের নিজস্ব দেশের ব্যাপার, এ বিষয়ে আমি মাথা গলাতে চাই না। কিন্তু আমার একটা ছোট প্রশ্ন আছে, যে 5ই আগস্ট যখন শেখ হাসিনা চলে এলেন, তারপরে এই যে অরাজকতা হলো, সেখানে একজন আর্মির হাতে যখন দেশটা রইল, আমি একজন আর্মি ম্যান হিসেবে বলছি, মানে আর্মির একজন অফিসার হিসেবে মানে হয়ে বলছি, যে যখন আর্মির হাতে দেশ চলে যায়, তার প্রধান কাজ হয় আর্মির, আমি কিন্তু সমালোচনা করছি না, যেটা আমার মনে আসছে সেটা আমি আপনাকে বলছি, যে আর্মির কাজই হচ্ছে দেশের সম্পদ, দেশের মানুষকে বাঁচানো, দেশের সম্পদ বাঁচানো এবং দেশকে দেখা। কিন্তু তারপরে কতজন হত্যা হয়েছে, কতজন মারা গেছে, কত লুটপাট হয়েছে। 5ই আগস্টের পর একজন ইউনিফর্ম পরা পুলিশ দুজনের
আপনারা ফুটব্রিজের নিচে টাঙানো ছিল, তারপরও এত কিছু ঘটনা পরপর হয়ে গেছে, তারপরেও আর্মির যে নিশ্চুপ ভাব সেটা দেখে আমি আমার ইউনিফর্ম পরা একজন হিসেবে নিজে খুব লজ্জিত। যদিও এটা অন্য দেশের আর্মি, কিন্তু যেহেতু আমরা আর্মি, সারা বিশ্বের আর্মি, আমরা কিন্তু একটা জাত, এটা মাথায় রাখবেন। সেইটা আমার মনের মধ্যে খুব ব্যথা দিয়েছে। আচ্ছা, তারপরে এইটার বিষয়ে আপনার কিন্তু একটু বলা, কারণ আপনি সাংবাদিক, কারণ আপনার উপর দেশের বিরাট বড় একটা দায়িত্ব আছে, দেশকে মানে সম্পূর্ণ সুস্থ মানে সত্য সংবাদটা লোকের কাছে আনা। জানি প্রাণ ভয়ের জন্য অনেক সময় আপনাদের লুকিয়ে যেতে হয়। তারপরে আজকের যে আমি ঘটনাটা দেখলাম, যে আর্মি বলছেন যে ইন্ডিয়ার চেয়ে আমাদের আর্মি অনেক বেশি, আমাদের অনেক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই বলে যুব সমাজকে কেন তারা মিথ্যে ইনফরমেশনগুলো দিচ্ছেন। আর একটা জিনিস আমি যেটা বলতে চাই খুব পরিষ্কারভাবে, যে আপনারা যে উগ্রপন্থী যারা এইরকমভাবে কথা বলছে, এক একজন ইসকনের লোক ধরবো আর জবাই করব, এই সব কথা শোনার পর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেশে কি করছে? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি ডিফাং? এটা আপনি কোনো রকম বায়াস না হয়ে পরিষ্কারভাবে এইগুলো একটু চিন্তা করুন। মানে কোনো রকমভাবে আমি বলছি না যে আপনি বায়াস হন বা উত্তেজিত হবার বা কিছু না, কারণ আমি চাই যে আজ বাংলাদেশের যদি মঙ্গল হয়, বাঙালি হিসেবে আমিও কিন্তু গর্বিত হব, এটাও মনে রাখবেন। প্রত্যেকটা বাঙালিই চাই, কারণ বাংলা ভাষাকে আপনারা অনেক এগিয়ে নিয়ে গেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং দেশটা যেহেতু সুষ্ঠুভাবে চলছিল, সেই জন্য বিদেশি শক্তির একটা অপব্যবহার করে এই যে একজনকে এনে বসিয়ে এই দেশটাকে যে তোলপাড় করার চেষ্টা এবং ভারত বিদ্বেষী এই মনোভাবটা কিন্তু বেশ কয়েক বছর ধরে চলছে আপনাদের মধ্যে। এটা কিন্তু একদিনে হয়নি, এই প্ল্যানটা অনেক গভীরভাবে ভেতরের থেকে নিয়ে বিদেশে তৈরি হয়ে এদেরকে ছড়ানো হয়েছে। এবং ইউনিভার্সিটির ছেলেদের মধ্যে কেউ আওয়ামী লীগের ছাত্রলীগ সেজে ভেতরে ভেতরে যে উগ্রবাদীরা ঢুকে তারা পেনিট্রেট করে গেছে, এটাকে বলে অ্যাটাক বাই ইনফিল্ট্রেশন। এই যে অ্যাটাক বাই ইনফিল্ট্রেশনটা হয়েছে, এটাও কিন্তু একটা দেখবার বিষয়। এবং ইউনূস সাহেবকে আমি খুব কাছ থেকে চিনি, এবং আমি পরে যখন ব্যাংকিং সার্ভিসে আমার ব্যাংকের অফিসারকেও ওনার কলেজে পাঠিয়েছিলাম, যাওয়ার অনুরোধ করেছিলাম, তারা গিয়েও ছিলেন এবং তারা সেখানে ট্রেনিংও নিয়ে এসেছেন গ্রামীণ ব্যাংকে। এবং গ্রামীণ ব্যাংক কিন্তু একটা মডেল হিস্ট্রি, সেই মানুষকে সামনে রেখে এই কার্যকলাপটা করছে। এটা কিন্তু আমাদের পাস্ট হিস্ট্রি থেকে আপনি ইয়েমেনের ঘটনা এবং অন্যান্য বই পড়লে আপনি জানতে পারবেন, এই ঘটনা কিন্তু অলরেডি ঘটে গেছে। সেমই নাটক কিন্তু এখন আবার বাংলাদেশের উপরে চলেছে এবং দেশটাকে ধ্বংস করার একটা মূল জায়গায় যাচ্ছে। ইন্ডিয়ার কাছে এরকমভাবে যদি উত্তেজিত হয়ে করেন, ইন্ডিয়া যদি কোনো একটা দেয়, তাতে কিন্তু বাংলাদেশের কোনো উপকার হবে না, কারণ 71-এর করুণ অবস্থা আমি দেখেছি। স্যার, আপনার এই কথা, আমার কাছে তথ্য রয়েছে আর্থিক মন্দা কোন জায়গায় গিয়েছে বাংলাদেশে, আমি দেখাচ্ছি একটু পরে। তবে আমি ডেফিনেটলি শরীফুল সাহেব আপনার থেকে প্রত্যেকটা যেটা উত্তর নেবার আমার জানার অধিকার রয়েছে। স্যার যে প্রশ্নগুলো করলেন আপনাকে একটু সংক্ষেপে বলুন তো। আসলে ঘটনাটা হচ্ছে, উনি যেটা বলেছেন আমি ওনার সঙ্গে দ্বিমত পোষণ করছি না। এই যে 71-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান, এটা অনেক মানে অস্বীকার করা যাবে না। এবং তারই কন্যা যে শেখ হাসিনা গত 15 বছর, তারপরে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা, ভয়ঙ্কর এই ছবি দেখতে হয়েছে আমাদের, মাথায় পেচ্ছাপ করেছে। দেখুন এখন একটা অনির্বাচিত সরকার আছে, আমরা আশা করছি খুব দ্রুত সময়ে সরকার বা অনির্বাচিত সরকারের তাহলে কোনো দায়িত্ব নেই, ক্ষমতায় বসে যাবে। দেখুন এই যে ডক্টর ইউনূস সাহেবকে আপনারা বলছেন উনি নোবেল বিজয়ী, অনেক বড় অর্থনীতি। স্যার, কতদিন হলো অনির্বাচিত এই সরকারের বয়স? তার সরি, এই অন্তর্বর্তীকালীন সরকার তো মাত্র 3 মাস হলো। তাহলে 3 মাসে তো ভোট হওয়ার কথা, নির্বাচন হওয়ার কথা বলেছিলেন, কোথায় সেই ভোট? জি জি, এখন কিছু সংস্কার আছে। গত 17 বছর দেশকে এমন একটা অবস্থায় নিয়ে গেছে বিগত সরকারগুলো, কিছু সংস্কার আছে যেগুলো না করে নির্বাচন করা যাবে না। মানে সংস্কার, মন্দির ভাঙা, সংখ্যালঘুদের নির্বাচন, সেই জায়গায় একেবারে নির্বাচনে পাঠানো, যখন তখন হামলা করা, ভাঙচুর করা, খুন করে দেওয়া ইচ্ছাকৃতভাবে।
সমস্যা তৈরি করা। আপনাকে অনুরোধ করছি একতরফা ভাবে এগুলো বলবেন না, দয়া করে বাংলাদেশে আসুন, অথবা বাংলাদেশের সংখ্যালঘুদের আপনার এই টক শোতে এনে তাদেরকে প্রশ্ন করুন যে আসলে বাংলাদেশে আমি একটু প্লিজ সায়ন স্যার স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করছি আর একটু ওয়েট করুন। যিনি সায়ন বলে আমাদের এই শহরের ছেলে গিয়েছিল বাংলাদেশে, তাকে কি করে মারধর করা হয়েছে, তার বেলঘরিয়ায় বাড়ি, শহর কলকাতার বেলঘরিয়ার, ইন্ডিয়ার হিন্দু ছেলে, সে বাংলাদেশ গিয়েছিল, মারধর করে তাকে পাঠানো হয়েছে। আর একটু ওয়েট করুন, আমি দেখাবো আপনাদের। বাংলাদেশে কাজ করছে মিস্টার পল, বাংলাদেশের গার্মেন্টস শিল্পে ইন্ডিয়ার লক্ষ লক্ষ কাজ বাংলাদেশে করছে, এবং ইন্ডিয়ার একটা বড় সহযোগিতায় বাংলাদেশের গার্মেন্টস শিল্প চলে। গুজরাট থেকে আমাদের তুলা আসে, ইন্ডিয়ার অনেক র মেটেরিয়ালস আমরা ব্যবহার করি বাংলাদেশে। আরে আমার প্রশ্ন, এত কিছু বলছে কেন বাংলাদেশের মানুষজন বা যাদের বক্তব্য শোনাচ্ছি আমরা? আপনি জানতে পারবেন এখানে কিছু ফেক মিডিয়া এবং আওয়ামী দূষণ। ফেক মিডিয়া মানে যে ব্যক্তিত্বরা বক্তব্য রাখছেন, দে আর অল ফেক। আপনারা দেখুন, আপনারা যে ফুটেজগুলো দেখাচ্ছেন এগুলো স্যার আমাকে প্লিজ বলে দিন, এই যে বেশিরভাগ ফেক ফুটেজ। দাঁড়া, আমাকে এই যে বিএনপির যিনি সদস্য, তিনি যে বক্তব্য রাখছেন, রিজভী সাহেব, তিনি একটা কথা বলেছেন। দেখুন, আমরা অনেক কথা বলতে পারি, আমরা কথা বলবেন কেন? তিনি তো উস্কে দিচ্ছেন যুদ্ধ লাগুক, তিনি তো উস্কাচ্ছেন বাংলাদেশের সভ্য সমাজ, বাংলাদেশের তারুণ্যদের, একেবারে তাদেরকে লালসার আকারে তাদেরকে উস্কে দেওয়া হচ্ছে বর্তমান যাতে এইটুকুনি পাওয়ার, তারপরেও আমি জানি না এই উস্কানি সামলাতে পারবে কিনা বাংলাদেশ। আরে ভাই, আমি তো বললাম যে আপনাদের রয়ের কাছে আপনাদের সব তথ্য আছে, সরকারের কাছে তথ্য আছে। আপনারা আগামীকালকে দুই দেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে একটা মিটিং আছে আগামীকাল। ওকে স্যার, চলুন, আপনি যেগুলো বলছেন আমি শুনছি আপনার কথা, কিন্তু আমার খুব অবাক লাগছে। পরে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমি অবাকভাবে শুনছি স্যার আপনার কথা, আমি জানি না আরো প্যানেলিস্টরা রয়েছেন, তাদেরকে উত্তর হবে। আপনি অবাক হতে পারেন, আমার তাতে কিছু করার নেই, কিন্তু ঘটনাটা হচ্ছে যেটা বাস্তব, আমি সেটাই বলছি আপনাকে। বাংলাদেশে একটি আগামী বছর আমরা মাঝামাঝি সময় নির্বাচন হবে, এবং নির্বাচনে অনেক মানে বড় ব্যাপার, আগামী বছর বহু দেরি রয়েছে, আগামী বছর হয়ে যাচ্ছে 2025। স্যার সঙ্গে থাকুন, আমি একটুখানি আগামীকালটা জানাই। আজকে আমার দেশের বিদেশ সচিবকে যেতে হচ্ছে, এটাও কি ফেক নিউজ? আই ডোন্ট নো স্যার, আপনার থেকেও পুষ্টি করব আমি। কাল ঢাকায় ভারতের বিদেশ সচিব যাবে, দুদেশের সুসম্পর্ক বজায় রাখবার জন্য কথা বলবেন, এবং একই সঙ্গে বিদেশ সচিবের সফরের আগের দিনে উত্তপ্ত বাংলাদেশ। আমরা দেখলাম ছবি, মৌলবাদীদের হুঙ্কার, আমরা দেখলাম বিএনপির দূতাবাস ঘেরাও। এই ছবিগুলোতে অল ফেক। আই ডোন্ট নো স্যার, আপনি বলতে পারবেন, আপনি বাংলাদেশ থাকেন। এবং আমি শুধু জানতে চাইবো, এটা তো উস্কানিমূলক, আরো উস্কানিমূলক। যদি এ ধরনের হুঙ্কার প্রদর্শন, এ ধরনের মন্তব্য পোষণ সামলাতে পারবে তো বাংলাদেশ? একটা বক্তব্য অবশ্যই শোনাবো, কারণ সময় খুব সীমিত আমাদের কাছে, তাই আলোচনা দ্রুত হোক। আমরা চাই দিল্লির আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত আমরা, রিজভী বলছেন, এবং তিনি বলছেন আকাশ বাতাস পাতাল ভারতকে রুখতে হবে, রুখতে তৈরি আমরা। বাংলাদেশের মানুষ অবলম্বনহীন নয়, কি বলছেন তিনি, দেখুন। আমরা একেবারে নিরালম্ব নই, অবলম্বনহীন নই। আমরা বাংলাদেশের মানুষ, আমরাও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ পাতাল ভূমি পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনীর, আইনসঙ্গত বাহিনীর যে শক্তি, সে শক্তিও কিন্তু কম নয়। 18 কোটি দেশের মানুষ, বন্ধুরা আমার, আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা এই দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত রয়েছি। এই হচ্ছে বক্তব্য, এটি কেউ নন, বিএনপির যুগ্ম মহাসচিব, আরো একবার বলছি নামটা, রুহুল কবির রিজভী। এবং আমাদের সঙ্গে শরীফুল সাহেব রয়েছেন, তিনি বাংলাদেশে থাকেন, তিনি একজন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, কিন্তু তিনি বলছেন কেন বলছেন তিনিও তার ব্যাখ্যা দিতে পারছেন না। আমি জানি না এর মধ্যেই মানে পশ্চিমবঙ্গে নাশকতার জাল তৈরি হয়ে গিয়েছে কিনা, কিন্তু ইনফিল্ট্রেশন যেটা সব থেকে বড় বিষয়, এবং যেখানে তথ্য আসছে একদিকে বাংলাদেশ অগ্নিগর্ভ, অবিচারে অনাচারে সেই জায়গায় অত্যাচার ভাঙচুরের যখন একে একে ছবি আমরা দেখাচ্ছি, ঠিক এই জায়গায় অভিযোগ যে অবৈধ অনুপ্রবেশের শীর্ষে যারা, তাদের মধ্যে বেশিরভাগই এই মুসলিম ধর্মাবলম্বীরাই, এবং এই জায়গাতেই প্রশ্ন, মৌলবাদীরাই অনুচরদেরকে কলকাতায় পাঠাচ্ছে নাশকতার জন্য, এবং এটা থেকেই সব থেকে বড় নাশকতার জন্য কি তাহলে পশ্চিমবঙ্গেও ইতিমধ্যে
মানে সব জায়গা তৈরি হয়ে গিয়েছে, স্পষ্ট হয়ে গিয়েছে, আমি জানি না, অত্যন্ত ভয়ের জায়গা এটাও ডেফিনেটলি। তবুটাও শোনাবো। এবং এই জায়গায় দাঁড়িয়ে রাধারমণ বাবু কি বলছেন কলকাতা ইসকনের প্রধান ফেস হিসেবে, তার বক্তব্য ইনফ্যাক্ট সেই পোস্টটাও তুলে ধরেছেন তিনি, একটু দেখাবো সেটিও দেখুন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন। সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। ক্যান্সারের কোনো অ্যান্সার, ক্যান্সারের একটাই আনসার, সেটা হচ্ছে এটা উগড়ে ফেলতে হবে। শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না, সারা শরীরে ক্যান্সার ধরবে। ইসকনকে বাংলাদেশ থেকে উগড়ে ফেলতে হবে, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সারা বাংলাদেশে এদের যেখানে আস্তানা রয়েছে ভেঙে গুড়িয়ে দিতে হবে। যারা এদের দূষণ হবে, যারা এদের রক্ষক হবে, যারা এদের ভক্ষক হবে, তাদেরকে চিরতরে মুছে দিতে হবে। শরীফুল সাহেব একে অ্যারেস্ট করা হয়েছে। ইসকন ক্যান্সার। দেখুন ইসকনকে বহিষ্কার করার, বন্ধ করার কোনো সম্ভাবনা বা কোনো ইচ্ছে সরকারের নেই। এরা স্যার কারা? এরা অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখছে না কেন? সরকার এটাকে ল এন্ড অর্ডার। মনিভাই বাবু, দাদা আসছি। মনিভাই বাবু এক মিনিট। এরা হচ্ছে ইউনূস সাহেব হায়ার করে নিয়ে এসছে পাগলের মতো বকার জন্য। আর রফিকুল সাহেব আপনি জেনে রেখে দিন, যত শক্তি আপনাদের আছে আপনারা প্রহার করুন, কিন্তু ইসকনকে কোনো হার মানাতে পারবেন না। ইসকনের জয় হবে, ইসকনের জয় হয়েছিল, ইসকনের জয় বাংলাদেশে এখনো নিষিদ্ধ করা হয়নি। অনেক দেশে কিন্তু ইসকন নিষিদ্ধ, কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত সরকার ইসকনকে নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত বা কোনো অভিলাষ রাখে না। এই তো নমুনা। আমার প্রশ্ন হচ্ছে, সংখ্যালঘুদের উপর নিপীড়ন, চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার কেন? একটা খুনি হাসিনা, একটা ফ্যাসিস্ট সরকারের প্রধান কিভাবে সে ভারতে বসে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন করে, এটা ভারত সরকার কিভাবে এটাকে অ্যালাউ করে? এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিভাবে বলে বাংলাদেশে জাতিসংঘের ফোর্স পাঠাতে হবে? শরীফুল বাবুর কাছে অন্ততপক্ষে এইটুকু বোঝা গেল যে শেখ হাসিনাকে কেন ভারত আশ্রয় দিয়েছে তাতে প্রচন্ড রাগ, আর সেই কারণেই হয়তো সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতন, তার সংখ্যাটা বাংলাদেশে বাড়ছে। এবং এই জায়গা থেকে রিপ্লাই প্যানেলিস্টও তারা দিচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন, এত কিছুর মধ্যে কোনটা বড় বিষয়? দেখুন, ইনফিল্ট্রেশন জানিয়ে কিছুক্ষণ আগেই ক্যাপ্টেন স্যার আলোচনা করছিলেন, কিন্তু আমার প্রশ্ন এই জায়গায় ছিল, এই যে মৌলবাদীরা তাদের অনুচরদের কি কলকাতায় পাঠাচ্ছে যেখানে ভিসা বন্ধ, তারপরেও তো ইনফিল্ট্রেশন চলছে, তো সেটা কি পশ্চিমবাংলায় নাশকতার জাল বেছানোর জন্য? আমি অমলেন্দু স্যারের কাছে আসবো ঠিক এই জায়গাকে নিয়ে প্রশ্ন। স্যার দেখুন, এই ইনফিল্ট্রেশনটা ওদের আপনার শুরু ভিসা হয়েছে, বন্ধ, কিন্তু আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা বিনা ভিসা পাসপোর্ট ছাড়াই ভারতে অবস্থান করছে, কলকাতা অবস্থান করছে, এবং রক্তের দাগ এখনো শুকায়নি। 1700 মানুষ হত্যা করেছে শেখ হাসিনা, এর মধ্যে 25 জন সনাতনী ধর্মের মানুষ ছিল। সেই শেখ হাসিনাকে ভারত কেন জায়গা দিল, এবং জায়গা দিয়ে আপনারা বলছেন তিনি একজন সুশাসক। আমাকে স্যার একটা বিষয় এখনো পর্যন্ত আপনি ক্ষমা প্রার্থনা করলেন না যে হ্যাঁ সংখ্যালঘুদের উপর এ ধরনের ঘটনায় আমি আঘাত পাচ্ছি। আপনি প্রথমে সবকিছুতে ফেক বলা শুরু করলেন। আপনাকেও তাড়িয়ে দিলে আপনাকেও আমরা আশ্রয় দেবো। কিন্তু অতিরঞ্জিত ভারত আশ্রয় দেবে এমন ভাবে কোনো ঘটনা ঘটে। দেবাশিস দা বলছেন, অমলেন্দু স্যারের কাছে আসি স্যার, এই জায়গাটা আমি একটু জানতে চাই, এটাই কি তাহলে প্ল্যান? বাংলাদেশের উগ্র মৌলবাদীদের প্ল্যান কি এটাই? ক্যাপ্টেন স্যার, আপনাদের ইনফিল্ট্রেশনটা শুরু হয়েছে রাজাকারদের যে ইনফিল্ট্রেশন 71-এর পর থেকে, এবং 71-এর আগে আমাদের যে মুসলিম এখানকার জনসংখ্যা ছিল 73-তে সেটা দেখা গেছে কয়েক পার্সেন্ট বেড়ে গেছে। এবং এই যে বেড়ে যাওয়ার মূলে এদের যে রাজাকাররা ঢুকেছিল তখন এদের আশ্রয় দেওয়া হয়েছিল আমাদেরই এখানকার কোনো একটি রাজনৈতিক পার্টির আশ্রয়দাতা ছিল তার জন্যে। এবং তাদের এখানে বিভিন্ন পকেট অলরেডি এক্সিস্ট করছে, তাদের মধ্যে বড় বড় নেতাও হয়ে গেছে অনেকে। এই যে হয়ে যাওয়ার পর এখন আপনাদের যে ইনফিল্ট্রেশনটা হচ্ছে, এরা তার নতুন কিছু মেসেজ নিয়ে এদের কাছে আসবে, এবং এইটাই আপনাদের মনোবল বাড়িয়েছে হয়তো, যে ওদের দ্বারা আমরা এখানে নাশকতা করে
ভারত 4 দিনের মধ্যে কলকাতা পৌঁছে যাবে। এইটা যদি করে থাকে এটা মূর্খামি, কারণ আমাদেরও অনেকগুলো এজেন্ট আছে বা আমাদের অনেকগুলো এজেন্সি আছে। এক সেকেন্ড একটু শুনে নিন। স্বাভাবিক 4 দিনের মধ্যে কলকাতা তারা দখলে নিয়ে নেবে বলেন কি করে? আপনি শুনে নিন আগে, তারপর এক সেকেন্ড আমি দেখুন, আপনি সাংবাদিক, আপনি সাংবাদিক, একটু ধৈর্য ধরে শুনুন। এবং আমি যে কথাটা বলছি এটা কিন্তু আমি কোনোভাবে আপনার এগেনস্টে বা ইয়েতে বলছি না, যেটা ঘটনা সেটা বলছি সংক্ষেপে। এবং এর মধ্যে যেটা করা হয়েছে সেইটা কিন্তু চালিয়েছে এবং এরা করেই যাচ্ছে, সেই ইনফিল্ট্রেশনটা এটা আপনাদের মনোবল বাড়িয়েছে। দুটো জিনিস কখনো ভুল করবেন না। পাকিস্তানের কাছে কিন্তু পাকিস্তান হ্যান্ড ওভার করেছিল পাওয়ারটা ইন্ডিয়ান গভর্নমেন্টকে, এবং ইন্ডিয়া গভর্নমেন্টে কোনো রকমের ছিল শুদ্ধভাবে সমানভাবে হ্যান্ড ওভার করে দিয়েছে বাংলাদেশ গভর্নমেন্টকে। আর আপনারা বলছেন যে আপনারা সবাই মিলে যুদ্ধ করবেন, আপনারা পারবেন না, কারণ আপনাদের 20% লোকও কি এখন আপনাদের সঙ্গে জনমত আছে, যেটা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। 80% কিন্তু চায় না যে কোনো রকমের ভারতের সঙ্গে অরাজকতা করা বা যুদ্ধ করা। কারণ আপনাদের যে এই যে উগ্রবাদী কয়েকটা যে গেছে, উগ্রবাদীরা গিয়ে যে সমস্ত কথা বলে যে এটাকে একটা যুদ্ধের আবহাওয়া তৈরি করছে, সেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর হচ্ছে আমাদের জন্য না, আপনাদের জন্য। গুরুত্বপূর্ণ জায়গা। চলুন শরীফুল সাহেব বলুন, একদম সংক্ষেপে উত্তর নেবো আপনার থেকে, অনুষ্ঠান শেষ করবো। জি, আমি শুধু এটুকু বলতে চাই, আমরা যে ঘটনাগুলো ঘটেছে সেই দৃষ্টিটা রেখে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়, আমরা সেটা সচেষ্ট থাকবো। এবং ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে চাই, আমরা এই সম্পর্ক যেন অটুট থাকে সেই বিষয়ে শুধু বর্তমান সরকার বা আগের সরকার না, বিএনপিও বেশ কয়েকবার ক্ষমতা এসছে, তারাও এই ব্যাপারে সচেষ্ট। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হলে ভারতের যে গুটি কয়েক মিডিয়া আছে তারা যেভাবে এটাকে প্রচার করছে, আসলে এমন নয়। আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে আপনাদের এই টক শোতে নিন এবং তাদের মুখে শুনুন। এবং আপনাদের যারা বাংলাদেশে বসবাস করছে, বাংলাদেশ হাই কমিশন আছে, এই ইন্ডিয়ান হাই কমিশন আছে, তাদের কাছ থেকে আপনি শুধু একটাবার বলে দিন, আপনার দেশের সরকারের ল এন্ড অর্ডার সিচুয়েশন তারা মেনটেন করছেন, সংখ্যালঘুদের নিপীড়িত আর হতে হবে না, অন্তত এইটুকুনি বলে দিন। জি, আমাদের যে বর্তমানের যে সরকার, শেখ হাসিনা চলে যাওয়ার পরে পুলিশের অবস্থা খুব খারাপ অবস্থা ছিল, সরকারের অবস্থা এখনো খারাপ আছে। কেউ চাই না আমরা যুদ্ধ, কিন্তু যদি কেউ উস্কায় তার পাল্টা রিপ্লাই ডেফিনেটলি দিতে হয়। আর আমরা মিডিয়া যা ঘটছে তা দেখাবোই, এবং তার জন্য যাই হয়ে যাক না কেন সত্য কথা আমরা বলবোই। এখানে শেষ করছি, অসংখ্য ধন্যবাদ জানিয়ে সমস্ত খবরের জন্য আপনাদের নজর থাক সিএম।